প্রশ্ন থাকে সেখানে 6টা প্রশ্নের উত্তর দিতে হয় 2 নম্বর করে, মোট 12 নম্বর। আর এই 6টা উত্তরের জন্য তোমাকে মোট প্রশ্ন দেওয়া হয় 12টা, অর্থাৎ প্রত্যেকটায় তুমি অথবা প্রশ্ন পেয়ে যাবে। 3-এর 1 সেখানে এটা অথবা এটা, যে কোনো একটা করতে হবে। আবার 3-এর 2 এটা অথবা এটা, এইভাবে অথবা সহ মোট 12টা প্রশ্ন থাকে। তার মধ্যে তোমাকে 6টা প্রশ্নের উত্তর করতে হবে। তো এখানে আমি অথবা প্রশ্ন সহ সবগুলোরই উত্তর বলে দিচ্ছি, অর্থাৎ আজকে 12টা প্রশ্ন তোমাদের আলোচনা করে দেখিয়ে দেব। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের এসপি ম্যাম আবার হাজির হয়ে গেলাম নতুন একটা উপস্থাপনার সঙ্গে। আজকের উপস্থাপনা নিয়ে চলে এসেছি তোমরা যারা বর্তমানে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য নিয়ে আসা উপস্থাপনার বিষয়বস্তু কি সেটা হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরেও আমি বলে দিই একটু, আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি WBH এর টেস্ট পেপারে 2 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো এসেছে, বিভিন্ন ইন্টার স্কুল টেস্টের যে প্রশ্নগুলো, সেখানে ভূগোল বিষয়ের 2 নম্বরের যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোরই উত্তর সহ আলোচনা করতে। তাহলে আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে টেস্ট পেপার, যেটা কিনা WBH এর টেস্ট পেপার। সেই টেস্ট পেপারে আসা ভূগোলের 2 নম্বরের প্রশ্ন উত্তর পর্যালোচনা। এটা নিয়ে তোমাদের মধ্যে অনেকেই কমেন্টে জানিয়েছিলে যে 1 নম্বরের প্রশ্নের উত্তর তো তোমরা পেয়ে যাচ্ছ টেস্ট পেপারের মধ্যেই, কিন্তু 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো যেন একটু জানিয়ে দিই। তাই তোমাদের আজকে থেকে প্রায় প্রতিদিনই আসতে চলেছে প্রতিটা ইন্টার স্কুল টেস্টের 2 নম্বরের প্রশ্নের উত্তর সহ আলোচনা। তো আজ তোমাদের জন্য যে সেটটা নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এখানে বিভাগ গতে 3-এর দাগে যে কয়েকটা প্রশ্ন আছে 2 নম্বরের জন্য, সেই প্রশ্নগুলো সবগুলোরই উত্তর সহ তোমাদেরকে আজকে আলোচনা করে দেখিয়ে দেব। তো তোমাদের যাদের মনে হবে স্ক্রিনশট নিয়ে নেওয়ার দরকার আছে তাহলে স্ক্রিনশট নিয়ে নিও, যাদের মনে হবে শুধু শুনে নেবে তাহলে শুনে নিতে পারো, প্রয়োজনে আরো একবার দেখে নিতে পারো। তোমরা জানো যে এই 3-এর দাগের যে প্রশ্ন থাকে সেখানে 6টা প্রশ্নের উত্তর দিতে হয় 2 নম্বর করে, মোট 12 নম্বর। আর এই 6টা উত্তরের জন্য তোমাকে মোট প্রশ্ন দেওয়া হয় 12টা, অর্থাৎ প্রত্যেকটায় তুমি অথবা প্রশ্ন পেয়ে যাবে। 3-এর 1 সেখানে এটা অথবা এটা, যে কোনো একটা করতে হবে। আবার 3-এর 2 এটা অথবা এটা, এইভাবে অথবা সহ মোট 12টা প্রশ্ন থাকে। তার মধ্যে তোমাকে 6টা প্রশ্নের উত্তর করতে হবে। তো এখানে আমি অথবা প্রশ্ন সহ সবগুলোরই উত্তর বলে দিচ্ছি, অর্থাৎ আজকে 12টা প্রশ্ন তোমাদের আলোচনা করে দেখিয়ে দেব। তো এই যে স্কুলটার কথা বললাম, এই স্কুলের 3-এর 1-এ প্রথমেই যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে মন্থকূপ কাকে বলে। এইবার এর উত্তরটা তোমার ঠিক কিভাবে লেখা উচিত সেটাই দেখিয়ে দেব। প্রথমেই বলি যে 2 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে গেলে মোটামুটি 3 লাইন হলে সাফিসিয়েন্ট, এর বেশি করার দরকার নেই। তাহলে সেই অনুযায়ী তোমরা উত্তরটা করবে। এখন দেখে নাও এর উত্তর তোমরা কি লিখবে। তোমরা উত্তরটা এইভাবে লিখতে পারো, উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রচণ্ড স্রোতের সঙ্গে বাহিত নুড়ি প্রস্তরখণ্ডের দ্বারা ঘর্ষণজনিত ক্ষয়ের ফলে নদী খাতে অসংখ্য কূপের মতো যে গর্ত সৃষ্টি হয় তাকেই বলা হয় মন্থকূপ বা পটহোল। আর এখানে তোমরা উদাহরণ হিসেবে বলে দিতে পারো, সুবর্ণরেখার নদী খাতে এই ধরনের পটহোল বা মন্থকূপ দেখতে পাওয়া যায়। সম্ভব হলে তোমরা এইভাবে একটু হাইলাইট করে দিতে পারো, যেহেতু আমরা এটার উত্তরটা লিখলাম তাই এটাও তোমরা করে দিতে পারো, সুবর্ণরেখা নদী খাত, মানে এগুলো যাতে বেশি বেশি করে চোখে পড়ে। তো তোমরা এইভাবে উত্তরটা লিখলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে আরো একবার দেখে নাও মন্থকূপ জিনিসটা কি হলো। উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রচণ্ড স্রোতের সঙ্গে বাহিত নুড়ি প্রস্তরখণ্ডের দ্বারা ঘর্ষণজনিত ক্ষয়ের ফলে অসংখ্য কূপের মতো যে গর্ত সৃষ্টি হয় তাকেই মন্থকূপ বা পটহোল বলে। উদাহরণ হিসেবে তোমরা বলে দেবে সুবর্ণরেখা নদী ঘাটে এই ধরনের মন্থকূপ দেখতে পাওয়া যায়। এরপর দেখো এই যে 3-এর 1 এখানেই অথবা প্রশ্ন হিসেবে দেওয়া রয়েছে ওজোন গহ্বর কাকে বলে। সেখানে তোমরা কি বলবে না, তোমরা জানো যে ওজোন স্তরকে কি বলা হয়, প্রাকৃতিক সৌরপর্দা। তাহলে সেটা তোমরা একটা লাইন উল্লেখ করে দিতে পারো। তাহলে এখানে তোমরা উত্তর হিসেবে এইভাবে লেখাটা শুরু করতে পারো যে সূর্য থেকে আগত অতিবেগুনি ক্ষতিকারক রশ্মিকে আসতে বাধা প্রদান করে যে স্তরটি সেটি হলো ওজোন স্তর বা প্রাকৃতিক সৌরপর্দা। কিন্তু বর্তমানে ক্লোরিনের অত্যধিক ব্যবহারের পরে এই ওজোন স্তর ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে, তার অবক্ষয় ঘটছে, একেই বলা হয় ওজোন গহ্বর। এরপরে 3-এর 2-এর দাগে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কোরিওলিস শক্তি কাকে বলে।
এর উত্তরটা কিভাবে লিখতে হবে একটু জেনে নাও। পৃথিবীর আবর্তন গতির কারণে বায়ু প্রবাহ উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে সোজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। পৃথিবীর আবর্তন জনিত এই যে শক্তি, একেই বলা হচ্ছে কোরিওলিস শক্তি। ব্যাস, এইভাবে লিখে নিতে পারো। এরপরে এই 3-2 দাগেই অথবা প্রশ্নে যেটা রয়েছে সেটা হচ্ছে বানডাকা কাকে বলে। তো এর উত্তর হিসাবে তোমরা করবে, বর্ষাকালে ভরা জোয়ারের সময় সমুদ্রের জল যখন অত্যধিক ফুলে ফেপে ওঠে তখন সেই জল নদী মোহনার মধ্যে দিয়ে নদী খাতে প্রবেশ করে, আর প্রবল বেগে এই প্রবেশের সময়তেই একটা উঁচু প্রাচীরের মতন প্রবল জলোচ্ছ্বাস তৈরি করে, যাকে কিনা বলা হয় বানডাকা। এরপরে 3 দাগের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ কাকে বলে। এর উত্তর হিসেবে তোমরা লিখতে পারো, বিভিন্ন গবেষণাগার বা পরীক্ষাগার থেকে নির্গত বর্জ্য পদার্থগুলিকেই বলা হয়ে থাকে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ, যেমন থোরিয়াম, রেডিয়াম, সিজিয়াম। ব্যাস, এইটুকু লিখলেই উত্তরটা যথেষ্ট হবে। আর এই দাগেই অথবা প্রশ্ন হিসেবে যেটা আছে সেটা হচ্ছে ভরাটকরণ বা ল্যান্ডফিল কাকে বলে। এটা তোমরা নিশ্চয়ই জানো যে একটা বড় এলাকা জুড়ে খনন করে সেখানে যত বর্জ্য পদার্থ রয়েছে শহরে সেই সমস্তকে সেখানে দিয়ে সেটাকে চাপা দেওয়া হয়, সেটাকেই সেই যে পদ্ধতি সেটাকেই বলা হয় ভরাটকরণ। তো এটাকে তুমি যখন লিখবে, অ্যান্সার হিসেবে লিখবে, তখন কি লেখা উচিত সেটা জেনে নাও। না, শহরের বাইরে বিস্তৃত এলাকা জুড়ে মাটিতে গর্ত করে বা নিচু জমিতে কঠিন বর্জ্য ফেলে ভরাট করার পদ্ধতিকেই বলা হয়ে থাকে ভরাটকরণ বা ল্যান্ডফিল। ব্যাস, এইটুকুই লিখে দাও। এরপরে 3-4 দাগের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে দুন কাকে বলে। এর উত্তর হিসেবে তোমরা লিখবে, সংকীর্ণ পর্বতের মাঝের নিচু অংশকে বলা হয়ে থাকে দুন। দুন কথার অর্থ পার্বত্য অঞ্চলের উপত্যকা, আর উদাহরণ হিসাবে লিখবে দেরাদুন। এই দাগেই অথবা হিসেবে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে অন্তর্বাহিনী নদী কাকে বলে। এর উত্তর হিসাবে লিখবে, যখন কোনো নদী দেশের অভ্যন্তর ভাগের কোনো পর্বত বা উচ্চভূমি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে দেশের মধ্যেরই কোনো জলাশয়ে পতিত হয় তখন সেই নদীকে বলা হয় অন্তর্বাহিনী নদী। যেমন লুনি বলতেই পারি আমরা, তার সঙ্গে রূপনগর নদীর কথা বলতে পারো। এরপর 3-5 দাগে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে সবুজ বিপ্লব কাকে বলে। তোমরা এর উত্তরটা এভাবে লিখতে পারো, 1960 সালে ভারতে উচ্চ ফলনশীল বীজ, ভৌগোলিক পরিবেশ অনুযায়ী কৃষি পদ্ধতির ব্যবহার, সেচের সুবিধা, কৃষি ঋণের সুবিধা, রাসায়নিক সার ব্যবহার, অল্প মেয়াদী সুদে কৃষি ঋণের ব্যবস্থা ইত্যাদির মাধ্যমে কৃষি ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন সাধন হয় তাকেই এক কথায় বলা হয় সবুজ বিপ্লব। আর এই আগেই অথবা প্রশ্ন হিসেবে যেটা রয়েছে সেটা হচ্ছে অনুসারী শিল্প কাকে বলে। তো এখানে তোমরা লিখবে, যখন কোনো বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে তার পাশাপাশি অসংখ্য ছোট শিল্প গড়ে ওঠে তখন সেই ছোট শিল্পকে ওই বড় শিল্পের অনুসারী শিল্প বলা হয়। যেমন উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো, পেট্রো রসায়ন শিল্পকে কেন্দ্র করে হলদিয়াতে অসংখ্য অনুসারী শিল্প গড়ে উঠেছে। 3-6 দাগের প্রশ্নে যাওয়ার আগে বলি, তুমি যদি এই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে কিন্তু অবশ্যই অল করে দাও। তোমাদের জন্য আগামীতে কিন্তু একেবারে রেগুলার বেসিসে এই 2 নম্বরের প্রশ্নের উত্তর সহ আলোচনা আসতে চলেছে। তাই সেই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে গেলে তোমাকে অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখতে হবে, একটাও মিস করলে চলবে না। আর সেই ক্লাসগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যাতে তুমি পেতে পারো তার জন্যই কিন্তু তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিতে হবে। আজকের এই ক্লাসটা তোমার ঠিক কেমন লাগছে সেটা তুমি কমেন্টে জানাতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে লাইক অবশ্যই করে দিও, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তোমার যদি অন্য কোনো প্রশ্ন জানার থাকে তাহলে সেটাও তুমি কমেন্টে জানাতে পারো। এখন দেখে নাও 3-6 দাগের প্রশ্ন এবং তার উত্তর। এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে। এর উত্তর হিসেবে তোমরা লিখবে, যে মানচিত্রে ভূপৃষ্ঠের কোনো একটি নির্দিষ্ট স্থানের নদ নদী, পাহাড় পর্বত, স্বাভাবিক উদ্ভিদ, পরিবহন ব্যবস্থা, রেলপথ, কৃষি জমি, জনবসতি, ধর্মীয় স্থান প্রভৃতিকে প্রচলিত উপযুক্ত প্রতীক চিহ্ন দ্বারা চিত্রায়িত করা হয় সেই মানচিত্রকেই বলা হয় ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। ব্যাস। আর এই দাগেই যে প্রশ্নটা রয়েছে অথবাতে সেটা হচ্ছে সেন্সার কাকে বলে। আজ যে প্রশ্নটার কথা বলছি সেন্সার কাকে বলে, এই প্রশ্নের উত্তরটার জন্য তোমরা এইভাবে লিখতে পারো যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মহাকাশে পাঠানো
কৃত্রিম উপগ্রহে লাগানো এক বিশেষ প্রকার ক্যামেরাই হলো সেন্সার। সাধারণত এই সেন্সারের সাহায্যে পৃথিবী পৃষ্ঠের নানা স্থানের তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। আর এর প্রকৃতি হিসেবে তুমি বলতে পারো যে সেন্সার মূলত দু ধরনের হয়ে থাকে, সক্রিয় সেন্সার আর নিষ্ক্রিয় সেন্সার। ব্যাস, বীরভূম ডিস্ট্রিক্টের ওপর যে প্রশ্নটা ছিল তোমাদের, এখানে যে 12টা প্রশ্ন ছিল 2 নম্বরের, সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর ঠিক কিভাবে লেখা উচিত তোমাদের সম্পূর্ণটা আলোচনা করে দেখিয়ে দিলাম, জানিয়ে দিলাম। পরবর্তী স্কুল যেটা রয়েছে সেটা নিয়ে পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আসছে, চ্যানেলে চোখ রাখো, দেখতে থাকো।